তিনি বলেছেন যে বিক্ষোভ চলছিল, অবরোধ চলছিল, পুলিশ সেই অবরোধ সরানোর জন্য যায়, পুলিশকে সেখানে নিগ্রহ করা হয় এবং তারপরে পুলিশ বাধ্য হয়েছেন ওই অবরোধকারীদের ওপর গুলি করতে, গুলি ছুটতে, এবং 3 জন পুলিশ পার্সোনাল, তারা ইনক্লুডিং আইসি মানিকচক, তারা আহত হয়েছে। আমি শীতলকুচির পরিচালনাকে সমর্থন না করুক, তার চরম বিরোধিতা করুক বলছি। শীতলকুচির পরিবেশটা কি তৈরি হয়েছে আজকে? দিকে দিকে কেন মানুষ পুলিশের ওপর থেকে আস্থা হারাচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কেন মানুষ পুলিশের ওপরে চড়াও হচ্ছে? কারণ পুলিশ বলে কোন শব্দ, পুলিশ বলে কোন একটা প্রশাসনিক যন্ত্র এই মুহূর্তে রাজ্যে অদৃশ্য। এই সরকার ক্ষমতায় আসবার পরে এরকমই একটি বিদ্যুৎকে কেন্দ্র করে আজকে মগরাহাটে গুলি চালিয়েছিল, 5 জন সংখ্যালঘু মারা গিয়েছিল, হই হই পড়ে গিয়েছিল। কিন্তু আজকে পুলিশ এমন অবস্থা তৈরি করলো গিয়ে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে, কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ বিক্ষোভ দেখায়। পিছনের দরজা দিয়ে বিদ্যুতের দাম বাড়াবে, বিদ্যুৎবিহীন অবস্থায়, বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় মানুষকে বসবাস করতে হবে, বিক্ষোভ হবে। আর বিক্ষোভ হলে পুলিশ গুলি চালিয়ে দেবে। এবং জিপে আগুন, সব থেকে বড় কথা হচ্ছে জিপে আগুন লাগানো, এভাবে আগুন হাতে তুলে নেওয়া, এই বিষয়টা কেন এরকম এরকম? এটা তো বুঝতে হবে, এখানে লনেসনেস, নৈরাজ্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আমরা নেই রাজ্যের বাসিন্দা হয়ে গেছি। সামগ্রিকভাবে এই পুলিশের ওপরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিবারের কোনো আস্থা নেই, তাদেরও কোনো আস্থা নেই। তো যেখানে পুলিশ তার নিজস্ব স্বতন্ত্রতা হারিয়ে ফেলেছে, যেখানে সমস্ত দুষ্কৃতী শাসক দলের মধ্যে ঢুকে বলছে যে এই সরকারটা আমাদের সরকার, সেখানে মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। পুলিশের ভূমিকায় মানুষ কি সন্তুষ্ট? যে মানুষ পুলিশের জিপে আগুন লাগাচ্ছে তাকে সমর্থন করা যায় না, কিন্তু মনে রাখতে হবে সেই মানুষটির স্ত্রী যখন ভোটে দাঁড়িয়েছিল, তার ব্যালট পেপারটা পুলিশের সামনে খেয়ে নেওয়া হয়েছিল, আর জেতা সত্ত্বেও পুলিশকে দিয়েই তার বাড়িতে গিয়ে থ্রেট করে তার ভোটটা বন্ধ করাবার ব্যবস্থা করা হয়েছে। ফলে পুলিশকে মানুষ মনে করছে একটা রাজনৈতিক দলের হাতিয়ার, একটা গুন্ডা বাহিনী। সেই জন্য সেভাবে প্রতিক্রিয়া হচ্ছে। শহীদটা কড়া হিন্দুত্বের লাইন নিতে চলেছে বিজেপি নেতৃত্বের একাংশ। এটা তোমার শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেছিলেন যে সবাইকে নিয়ে চলা সম্ভব নয়, যারা আমাদের পক্ষে তাদের পক্ষেই আমরা। হিন্দুত্ব কোনোদিন পড়া হয় না, হিন্দুত্ব কোনো বাদ নয়। হিন্দুত্ব একটা জীবনে চলার পদ্ধতি, ওয়ে অফ লাইফ। সেখানে বহুত্ববাদ আছে, মত প্রকাশের অধিকার আছে। মনে রাখতে হবে আমাদের এই দেশে সমান্তরাল ভাবে বিভিন্ন সময়ে হাজার হাজার বছর ধরে দুটো মতবাদ চলেছে। শঙ্করাচার্য, রামানুজ সমান্তরাল ভাবে তাদের মতামত চালিয়েছে। তলোয়ার ওঠেনি, রক্তস্রোত বয়নি। এখানে আমরা চারবাককে ঋষি বানিয়েছি। বেশ্যাপুত্র বশিষ্ঠকে আমরা ঋষির সম্মান দিয়েছি। জবালি একজন গণিকা, তার পুত্র সত্যকাম, উপনিষদে জবালি সত্যকাম বলে তার প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। এটা ভারতবর্ষ। এখানে অতীতের হিন্দু মহাসভার যে লাইন ছিল বা সাভারকারের যে হিন্দুত্বের লাইন, তাদের সঙ্গে একদম শুরু থেকে আমাদের পার্থক্য আছে। ফলে কঠোর হিন্দু লাইন বলে কিছু হয় না। তবে এটা ঠিকই, এই বহুত্ববাদের দেশ বা মাটিকে যদি রক্ষা করতে হয়, তার জন্য একটা শক্তিশালী ভূখণ্ড দরকার। আর বাংলা যে পথে চলেছে, আজকে যেভাবে জেহাদি কার্যকলাপ বাড়ছে এবং ধর্মান্তকরণের জন্য প্রকাশ্যে আহ্বান জানানো হচ্ছে, তাহলে কিন্তু তলোয়ার একতরফা উঠবে না, অন্য দিক থেকেও বেরোবে। সেই পরিস্থিতিটা কাম্য নয়। আমরা গ্রেটার বেঙ্গলের যে চক্রান্ত, বৃহত্তর বাংলাদেশ, পশ্চিমবঙ্গকে ঢুকিয়ে দেবে তাকে রোকবার জন্য যে কোনো স্তর পর্যন্ত যেতে পারি, যে কোনো বলিদান, যে কোনো ধরনের পন্থাকে আমরা অবলম্বন করবার জন্য তৈরি। নির্বাচনের আগে তো এই ধরনের কথা শোনা যাচ্ছিল, নির্বাচনের পরে 18 থেকে 12 আসার পরে হঠাৎ করে এই বিষয়ে
সবকা সাথ সবকা বিকাশ না, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এটাই হচ্ছে ভারত আত্মা, এটাই ভারতবর্ষ, এটা নতুন কোনো কথা নয়। পৃথিবীতে আর কোন দেশ নেই, কোন দেশের মাটি নেই যেখানে এত মতবাদ সংঘর্ষহীন ভাবে যুগ যুগ ধরে বয়ে চলেছে। সুতরাং শুভেন্দু অধিকারী আবেগতাড়িত হয়ে একটা কথা বলেছে এবং তিনি তার ব্যাখ্যা দিয়েছেন কেন বলেছেন। তিনি তার রক্ত মাংসের মানুষ, একটা গ্রামে গিয়ে তিনি সর্বস্ব ঢেলে দিলেন, তাদের সমস্ত অসুবিধা সুযোগ সুবিধা গুলোকে তিনি দেখলেন, অর্থ সাহায্য করলেন, হসপিটালে ভর্তি করলেন, নির্বাচনের দিন ধর্মের কারণে পাশের হিন্দু গ্রামটাকে তারা ভর্তি দিতে দিল না, তৃণমূলের পতাকা হাতে নিয়ে। তাহলে শুভেন্দু অধিকারীর এর থেকে যদি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে থাকে, সেটাকে আপনারা পার্টি লাইনের বাইরে চলে গেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করছে, অবস্থা ঠিক নয়। পার্টি এক জায়গায় আছে, পার্টির মতামত এক জায়গায় আছে। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো মূল্যে নির্বাচনের আগে বা নির্বাচনের পরের কোনো হিসাব নেই। জাতীয় মন্ত্রিসভা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পদত্যাগ করেছিলেন দিল্লি প্যাক্ট, নেহেরু লিয়াকত চুক্তির উপরে ভিত্তি করে। সেদিনও শ্যামাপ্রসাদ মুখার্জি ওই পদত্যাগ পত্র জমা দেওয়ার পরে যে বিবৃতি দিয়েছেন, আজকেও বিজেপি যে বিবৃতি দিচ্ছে তার মধ্যে চুলমাত্র পার্থক্য নেই। আমরা কোন যুগে কোন রাজনৈতিক প্রেক্ষিতে আমাদের অবস্থানের পরিবর্তন করিনি। শুধু একমাত্র যখন ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন হয়ে গিয়েছিল, সংবিধান আক্রান্ত হয়েছিল, ভারত আত্মাকে যখন ইন্দিরা গান্ধী গ্রাস করেছিলেন, স্টিম রোলার চালিয়ে দিয়েছিলেন, তখন প্রয়োজনে আমরা দলকে বিলীন করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে জনতা পার্টিতে মিশেছিলাম। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আমাদের অবস্থান থেকে সরে এসেছি বা নতুন কথাকে নতুন ভাবে বলছেন। কিন্তু আপনি বলছেন তাৎক্ষণিক একটা বক্তব্য, কিন্তু আজকে তো এই বক্তব্যকে বিজেপির বহু নেতা নেত্রী তারা সমর্থন করছেন। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য যে সবকা সাথ সবকা বিকাশ নয়, যারা করছে তাদের জন্য বিকাশ, এই সমস্ত বক্তব্য কে সমর্থন করেছেন, কাকে সমর্থন করেছেন? শুভেন্দু অধিকারী কালকে ভিতরে বক্তৃতা দেওয়ার পর তিনি বাইরে বেরিয়েছে কি বিবৃতি দিয়েছেন, সেটাও আপনারা টেলিকাস্ট করেছেন। কিন্তু আজকে কেউ তাকে সমর্থন করছেন, কেউ করতে পারেন, পার্টি লাইন তো পরিবর্তন হবে না। বিজেপি কোন নেতা অফিসিয়ালি কোনোভাবে এই লাইনকে সমর্থন করেনি, আর শুভেন্দু অধিকারী কোন নতুন লাইনের কথা বলেননি। তিনি তাৎক্ষণিক একটা যে ঘটনা তার আবেগকে আহত করেছে, তার মনকে প্রভাবিত করেছে, যে ঘটনার প্রতিফলন তিনি পশ্চিমবঙ্গের নির্বাচনে দেখেছেন, সেই অবস্থা থেকে তিনি কথা বলেছেন। কিন্তু তার এই বক্তব্য কি ভোটের বাক্সে কোনো ডিভিডেন্ড দেবে আপনাদেরকে? তার এই যে বক্তব্য কড়া হিন্দুত্বের লাইন ভোটের বাক্সে, আমি আবার বলছি, কড়া হিন্দুত্ব নরম হিন্দুত্ব বলে কিছু হয় না, হিন্দুত্ব হিন্দুত্বই। আর হিন্দুত্বের জন্য একটা বহুত্ববাদী সংস্কৃতির জন্য একটা শক্তিশালী ভূখণ্ডের প্রয়োজন আছে। সেটা রুখতে আমরা বদ্ধপরিকর। এতে আমরা ভোটে জিতলাম, এতে আমরা ভোটে হেরে গেলাম, এতে আমাদের কিছু এসে যায়। উত্তরপ্রদেশে যে রেল দুর্ঘটনা, ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে আবারও অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, বলা হচ্ছে এত কথা বলেন, এত খরচ করছেন, সমস্ত কিছু করছেন, কবচটা আর কবে আনবেন? তৃণমূল নেমে পড়েছে। তৃণমূল তো সবসময় হ্যান্ডেল ধরেই বসে আছে। তৃণমূল কি করছে সেটা নিয়ে বিজেপি করবে না। একটা দুর্ঘটনা দুর্ভাগ্যজনক, এর দায় কোনোদিন রেল মন্ত্রক বা সরকার নেবে না, এই কথা বলেনি। কিন্তু দুর্ঘটনাকে দুর্ঘটনার মতো করে দেখা দরকার। এটা দুর্ঘটনা হয়েছে, দুর্ভাগ্যজনক। এই দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের শাস্তি হবে, প্রাণ তো কেন যাবে না। কিন্তু এর থেকে রেল মন্ত্রক শিক্ষা নেবে। এটাও ঠিক আছে, আমরা দলগতভাবে বলছি বারবার এই ধরনের দুর্ঘটনা হবে কেন, এই প্রশ্নটা দলগতভাবে বিজেপি আছে রেল মন্ত্রকের কাছে। আমরাই তো প্রশ্ন করছি, আমরা তো পার্টি, আমরা তো সরকার নয়। আমি এখানে পার্টির প্রতিনিধিত্ব করছি, সরকারের নয়। সরকারের জবাব সরকার দেবে। বলছি সুকান্ত মজুমদার তো আজকেও বলছেন যে শুভেন্দু অধিকারীর বক্তব্য তার হচ্ছে নিজস্ব,
দলের লাইনে স্পষ্ট করে দেওয়া আছে তোমার কেউ আমাদের ভোট দেবে না বলে তাকে নিয়ে চলবে না, এটা হতে পারে না, এটা হতে দেবো। তো কি বলবেন যে ভারতবর্ষের এমন কোন একটি প্রদেশ দেখান যে প্রদেশের যে আসনে বিজেপি হেরে গেছে সেখানে গিয়ে বিজেপির কর্মীরা বলছে যে কাল থেকে এখানে পানীয় জল বন্ধ, রেশন বন্ধ, এখানে উজালার কোন যদি প্রকল্প থাকে সেটা বন্ধ, কেন্দ্রের 56টা জনহিতকর প্রকল্প চলতে বন্ধ হয়ে যাবে। একটা প্রদেশের নাম উত্তরপ্রদেশে যে কটি আসনে আমরা হেরেছি সেখানে একটা জায়গায় গিয়ে নাম বলুন যে এ ধরনের বিবৃতি বিজেপির পক্ষ থেকে কেউ দিয়েছে। মধ্যপ্রদেশে যে বুথে বিজেপি লিড পায়নি একটা নেতার নাম বলুন যে সেখানে গিয়ে বিজেপি দাঁড়িয়ে বিজেপি কোন এমএলএ বলেছে যে আজকে এই বুথ থেকে বিজেপি হেরেছে, সুতরাং কাল থেকে এখান থেকে লাডলি লক্ষ্মী যোজনার সুযোগ বন্ধ, কাল থেকে একটু টাকা পাবে। দেখা যায় সমিতা অর্জুন সিং যে বক্তব্য করছেন, আপনাদের দলের নিচু তলার কর্মীদের ডেডিকেশন নিয়ে প্রকাশ্যে তিনি প্রশ্ন তুলছেন। আপনারা বলেন যে আপনারা ডিসিপ্লিন পারেন, কিন্তু বারবার করে যে ধরনের মন্তব্য সংবাদ মাধ্যমের সামনেই বিভিন্ন নেতৃত্ব বলছেন, এবং শুধু তাই নয়, নিচু তলার কর্মীদের সেন্টিমেন্ট না ভেবে তাদের ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলা, এটা কি সম্ভব? বলছেন যে নিচু তলায় জিরো, কোনো সংগঠন নেই, ডেডিকেশনের অভাব ছিল। উনি যখন বিজেপিতে এসেছিলেন সেটা জেনেই এসেছেন, আবার সেটাকে ভালো করে বুঝতে পেরে উনি তৃণমূলে চলে গেছেন, আবার সেটা বুঝতে পেরে উনি বিজেপিতে এসেছেন। উনি এখন থাক, একটু বোঝার আর একটু সময় নিন, তারপর ওনার সিদ্ধান্ত নিয়ে নেবেন। সংগঠন নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্যের একটা ফারাক দেখা যাচ্ছে। গতকাল দুজনের দুরকম বক্তব্য ছিল। আজকে সুকান্ত মজুমদার বলছেন পার্টির বুথ স্তরের কর্মীদের কাজের দায়িত্ব একদম উপরে বসে থাকা ব্যক্তিকেও নিতে হবে, বুথ লেভেলের কর্মীদের উপর আমার বিশ্বাস আছে একটু জায়গায় প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। সংগঠন নিয়ে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, সংসদীয় রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পরই তার স্থান। আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সংসদীয় ব্যক্তিত্ব হচ্ছে শুভেন্দু অধিকারী, আর এই দলটা সভাপতি নির্ভর দল। সুতরাং এদের দুজনের বক্তব্যের মাঝখানে আমি দাঁড়িয়ে স্যান্ডউইচ হয়ে গিয়ে আমি কোনো বিবৃতি দেব, সেটা আমার এখতিয়ার বলি, এটা দেবার অনুমতি আমাকে আমার দল দেয় না। এটাই বিজেপি সংস্কৃতি। বলছি যে মুখ্যমন্ত্রী 10 দিন সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তারপরে কিন্তু জিনিসপত্রের দাম কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না, টাস্ক ফোর্স গঠন হচ্ছে, তারা বাজারে এটা কে বলেছিল? পশ্চিমবঙ্গের কোন মানুষ বিশ্বাস করেছিল এটা? মুখ্যমন্ত্রীর বাড়ির পাশের লোক বিশ্বাস করেছিল নাকি? ভবানপুরের কোন লোক বিশ্বাস করেছে না কালীঘাটের কোন লোক বিশ্বাস করেছে যে মুখ্যমন্ত্রী বললেন না 10 দিনের মধ্যে জিনিসপত্রের দাম কমে যাবে? স্বয়ং সুভাষচন্দ্র বোস যদি হঠাৎ কোন জায়গা থেকে নেমে এসে জনগণের সামনে দাঁড়িয়ে বলেন এই সব কাউন্সিলর থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বের যে কাল থেকে কাঠমান্ডু নিয়ে ঘুষ নেওয়া বন্ধ করো, সবাই মেনে নেবে? এ হয় নাকি? মুখ্যমন্ত্রী একটা ব্যবস্থা তৈরি করেছে, সেই ব্যবস্থার কারণে মানুষ এই অবস্থায় হয়েছে। আর এই অবস্থাটা পরিবর্তন করতে গেলে তৃণমূলের ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে, আর তার জন্যই প্রয়োজন হচ্ছে তৃণমূলের বিসর্জন। না, এই মূল্যবৃদ্ধির জন্য আপনি বলছেন যে তৃণমূলের সার্বিক যে রাজনৈতিক ব্যবস্থা সেটা তার জন্য দায়ী? হ্যাঁ, নিশ্চয়ই হয়। আপনি তো এটা মুখ্যমন্ত্রী তৃণমূল বলতেই পারেন যে এখনো তো বেগুনের চাষ নরেন্দ্র মোদীর ফার্ম হাউসে হচ্ছে, আলু হয়তো এখন আমাদের পশ্চিমবঙ্গের পরিবর্তে এখন মধ্যপ্রদেশের চাষ হচ্ছে। এটা তো বিশ্বাসযোগ্য কোনো বিষয় নয়। তো প্রতি জায়গায় তৃণমূলের ট্যাক্স যদি দিতে হয়, বাজারের নিয়ন্ত্রণ, উপরে নিয়ন্ত্রণ আজকের দিনে করা যায় না, খোলা বাজার। তো সেখানে সবাই যখন লুট চলছে, তারাই বা বাদ দেবেন কেন? তারাও চাপিয়ে দিয়েছেন তাদের কর। কিছুক্ষণ আগে তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ তিনি হঠাৎ করে বলেছেন যে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে বিজেপির অন্য নেতার থেকে শুভেন্দু অধিকারী কয়েক যোজন এগিয়ে রয়েছেন। বিজেপিতে যারা আছেন তাদের মধ্যে একমাত্র শুভেন্দুই যিনি বিজেপিকে ভাসিয়ে রেখেছেন। সুকান্ত বাবু, সমীর বাবুদের এত লাফালাফি, এত ক্ষমতা থাকলে ব্যবস্থা নিয়ে দেখার শুভেন্দুর জুতো পালিশের ক্ষমতা। এটা রাজনীতির ভাষা। একজন প্রাক্তন সাংবাদিকদের থেকে আমি এই শব্দবন্ধ প্রত্যাশা করি, আমি এটা প্রতিক্রিয়া দেওয়ার বিরত। এটা কি লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? দেখুন, একটা দল
242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টো আসনে জয়লাভ করেছে। মানুষ বলেছিল দল হারিয়ে যাবে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে। কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে, আত্মসমর্পণ না করে আপনি 29টা আসন জিতেছেন। বডি ল্যাঙ্গুয়েজ তো 329। তৃণমূলের এই ঔদ্ধত্যের জবাব তৃণমূল পাবে। 4টে উপনির্বাচনে ভোটের মার্জিন প্রমাণ করে দিচ্ছে যে ভোটটা কিভাবে হয়েছে। এই সমিতি এই যে বঙ্গ বিজেপিতে যে একটা বিভাজন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের, সেটা কি আগামী দিনে বিজেপিকে দুর্বল করবে না সবল করবে? দেখুন, শুভেন্দু অধিকারী এমন কোনো কথা বলেননি যেটা দলের লাইনের পরিপন্থী, আর সুকান্ত মজুমদার এমন কোনো কথা বলেননি যেটা শুভেন্দু অধিকারীর অবস্থান বিরোধী। এটা কোথা থেকে আবিষ্কার হয়ে গেল? এটা মানে দুজন যেটা বলেছেন, দুজনের আগে কি কথা বলেছেন, কপি পেস্ট তো হতে পারে না। শুভেন্দু অধিকারীর কান, শুভেন্দু অধিকারীর ফিঙ্গারপ্রিন্ট আর সুকান্ত মজুমদারের ফিঙ্গারপ্রিন্ট আর কান তো এক হতে পারে না। বিজ্ঞান সেরকম বক্তব্য এক হবে না। কোথাও কোনো বিতর্ক নেই। বিজেপির একটাই লাইন, এগুলো সব দিল্লি লাইন, কলকাতার লাইন, শুভেন্দু লাইন, সুকান্ত লাইন বলে কিছু হয় না। একটাই লাইন, মেন লাইন, আর সেখানেই সবাইকে থাকতে হবে। যে লাইনের বাইরে যাবে সে আর মোটামুটি ফিরে আসতে পারবে। কিন্তু এই যে বক্তব্যটা, তথাকথিত তো আপনার প্রাক্তন প্রেসিডেন্ট তিনি তো সাপোর্ট করছে শুভেন্দুকে, যে শুভেন্দুকে সাপোর্ট করছে, যে মানে একদম জনসমক্ষে যে কথা বলেছে একদম ঠিক কথা বলেছে। অত্যন্ত একজন পণ্ডিত মানুষ, আমাদের দলের শ্রদ্ধেয় নেতা, সভাপতি ছিলেন এবং এই কলকাতার উন্নয়নের ক্ষেত্রে তার নির্দিষ্ট একটি ভূমিকা আছে। কিন্তু তথাগত রায়ের কোন বক্তব্যে রাজনৈতিক প্রতিক্রিয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপি দেবে। তিনি তো বক্তব্যটাকে মানে সমর্থন করছেন এক পক্ষে শুভেন্দু। আমি যেটা বললাম সেটা বাংলায় বললাম। রাজ্য এবং কলকাতায় দু জায়গাতেই বিদ্যুতের মাসুল বহু করে বাড়ছে, কিন্তু লোডশেডিং থামছে না, পরিষেবা সাবলীলভাবে পাওয়া যাচ্ছে। বলবেন এই যে বাংলা, বিদ্যুতের সর্বাধিক দাম পশ্চিমবঙ্গে, নিয়ন্ত্রণহীন মানে পিছনের দরজা নিয়ে দাম বাড়ালেন, মানুষের না জানিয়ে দাম বাড়িয়ে দিলেন। মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় নামলে তাদের পুলিশ দিয়ে তাদের গুলি চালিয়ে দেওয়া হলো। এটা জনবিরোধী শুধু নয়, জনবিদ্বেষী সরকার, একটা হিংস্র সরকার। কিন্তু হিংস্র জনগোষ্ঠী এক জায়গায় হয়ে একটা রাজনৈতিক দলের নাম হয়েছে। 21শে জুলাই পুলিশের গুলি চালনাকে প্রতিবাদ জানিয়ে শহীদ দিবস তৃণমূল পালন করছে, কিন্তু দেখা যাচ্ছে সেই তৃণমূল শাসিত সরকার আজ মালদায় গুলি চালাচ্ছে। পুলিশ কি ট্রিগার হ্যাপি? 21শে জুলাই নিয়ে যে কমিটিটা তৈরি হয়েছিল, রেকর্ডে আছে, আমি বিধানসভার সদস্য থাকাকালীন আমি কমিটির কাজ কতটুকু এগোলো সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম, কোনো উত্তর পাই। সেই কমিটিটা কি হলো আগে সেটা বল। যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি হলেন প্রথমে মন্ত্রী, তারপর রাজ্যসভার সদস্য। এইটাই তো 21শে জুলাই শহীদদের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতারণা করেছে। তাদের পরিবারের আবেগকে তৃণমূল কংগ্রেস আহত করেছে। তৃণমূল কংগ্রেস কার্যত শহীদের মঞ্চকে একটা তামাশার মঞ্চ বানিয়ে ফেলেছে। শুধু আজকে তৃণমূলের যে শহীদের মঞ্চ দেখা যায়, মানে 21শে জুলাইয়ের যে শারীরিক ভাষা দেখা যায়, যে ধরনের বক্তব্য শোনা যায়, সেটা কি কোনো শহীদের মঞ্চের সঙ্গে খাপ খায়? এটা নিয়ে কোনো বলার কিন্তু না, এরাই হচ্ছে পালন করছে, আর এরা আবার মালদায় গুলি চালাচ্ছে এই সরকারের পুলিশ। মালদায় এই সরকারের পুলিশ কি ট্রিগার হ্যাপি হচ্ছে ক্রমশ? পুলিশ তো, আমি বলছি সরকার ক্ষমতায় বসবার সঙ্গে সঙ্গে মগরাহাটে গুলি চালিয়ে 5 জন সংখ্যালঘুকে পেরেছে এই বিদ্যুতের আন্দোলনকে কেন্দ্র। আপনি শুধু ট্রিগারের কথা বলছেন কেন? শুধু গুলি চালানোই মার হয়? কি নির্মম অত্যাচার চালাচ্ছে গ্রামের মধ্যে ঢুকে, এখানে বিজেপি লিড পেয়েছে, সেটা আপনি দেখছেন না? মানুষের মাথা নাড়া করে ফেরানো হচ্ছে। একটা মানুষের সারা জীবনে জমানো পুঁজি হচ্ছে 40,000 টাকা, তাকে 2 লক্ষ টাকা চেয়ে বিজেপি করার অপরাধে তাকে ঘরে ফেরাতে হচ্ছে। হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারে 2021 সালে।
যে নিজের জমিতে চাষ করতো, নিজের পুকুরে মাছের চাষ করতো, সে আমি গিয়ে দেখে দিল্লিতে গিয়ে হোটেলে কাপলেট, এই তো পরিস্থিতি তৈরি করেছে। আপনি সেখানে পুলিশ ট্রিগার অ্যাপিয়ার হবে না। সুমিতা, যেখানে তোমার বলছি, যেখানে তোমার আজকে জানা যাচ্ছে যে সারা রাজ্যে যেখানে যেখানে মমতা বড় আন্দোলন করেছেন সেখানে সেখানে একটা করে ফলক বসবে। কলকাতাতে ইতিমধ্যে পুরসভা বসিয়েছে, যে হাজরা মোড়ে মার খেয়েছিলেন, ধর্মতলায় অনশন করেছিলেন, এমনকি সিঙ্গুরেতে, কেশপুরে বিভিন্ন জায়গায় পরিকল্পনা রয়েছে এরকম ফলক বসবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে করেছিলেন। কিন্তু এটা সরকার বা পুরসভা থেকে করা হচ্ছে, পুরসভা বা সরকার থেকে করা হচ্ছে, মানে পুরো এই ফলক মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন করেছে। ইন্ডিয়ানও নিজের জীবদ্দশায় নিজের মূর্তি তৈরি করেছে। স্বৈরাচারী ব্যবস্থা এটা হয়, রাজতন্ত্র এটা সম্ভব। সুতরাং পুরসভা এটা করবে, পুরসভা তো আলাদা কিছু নয়। পুরসভা কত টাকা সাইফন অফ হয়ে গিয়ে অন্য মন্ত্রকে চলে গেছে মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মদত দেওয়ার জন্য, সেটা দেখতে হবে। সুতরাং সমস্ত যেমন পুরীর মন্দির নির্মাণ হচ্ছে, পুরীর অনুকরণ জগন্নাথ, যদিও আশীর্বাদ পাননি জগন্নাথের, ওই সিটটাও গেছে। টাকা কোথা থেকে আসছে? পুরো মন্দিরের টাকা যাচ্ছে হিট করে, এভাবে চলছে। এটাই তো এগিয়ে বাংলা। দাদা, অরূপ বিশ্বাস জানিয়েছেন মালদার ঘটনা দুঃখজনক, তবে লোডশেডিং এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বলেছেন পশ্চিমবঙ্গের কোথাও কোনো লোডশেডিং হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অভিধান থেকে লোডশেডিং শব্দটা উঠিয়ে দিয়েছেন, মুছে দিয়েছেন। রাজ্যে কোথাও 1 মিনিটের জন্য লোডশেডিং হয় না, অরূপ বিশ্বাস বলছেন। রাজ্যে প্রেস কোথাও- রিলিজ করেছেন, তাতে এই কথা বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী এই কথা বলেছেন। একদম ঠিক বলেছেন। ওনার ফ্ল্যাটে, ওনার বাড়িতে, ওনার ক্লাবে করে দিল। বলা হচ্ছে রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে, এই রোহিঙ্গাদের ঢুকে কি বিচ্ছিন্নতাবাদী করে আলাদা বাংলা করার কোনো পরিকল্পনা মনে হচ্ছে আপনার? রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে ভোট ব্যাংকের জন্য, আর রোহিঙ্গাদের পেছনে আরেকটা শক্তি আছে যারা এখানে ওই গ্রেটার বাংলাদেশ মুভমেন্টের কে কার্যকর করবার জন্য রোহিঙ্গাদের ব্যবহার করে। বোলপুরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেখ হাসিনা কার্যত তীর্য বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে যদি আমরা এত কোটি লোক খেতে পাই তাহলে আমার সঙ্গে কটা মানুষ খেতে পাবে না, কেন রোহিঙ্গাদের নিয়ে এসে। যে শেখ হাসিনাকে প্রশ্ন করুন কেন রোহিঙ্গাদের থেকে মুক্তি চাইছে, কক্সবাজার অঞ্চলে কি পরিস্থিতি রোহিঙ্গারা তৈরি করেছে, আজকে তাদের প্রশ্ন। পশ্চিমবঙ্গের সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ডেকে আনা হয়, তার উদ্দেশ্য একটাই ভোট ব্যাংক। ভোটে জেতার জন্য তৃণমূল কংগ্রেস যে কোনো ধরনের পন্থা অবলম্বন করে। তুমি যদি লিকার চা খাও আমি খাবো। এর কোনো প্রশ্ন আছে ভাই? হ্যাঁ আর ক্যালকাটা